আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এইমাত্র পাওয়া সবশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই চলে যাচ্ছি শিরোনামে। ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া, বলল জেলেনস্কি। এদিকে হামাসকে বুকে টানছে রাশিয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা। এরপর জানাবো এরদোয়ানের হুঁশিয়ারি, হামলা হলে প্রতিটি রক্তবিন্দুর খেসারত দিতে হবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সকল মার্কিন ঘাঁটি ধ্বংসে সক্ষম ইরান। এদিকে অরুণাচল রাজ্যকে নিজেদের ম্যাপে ঢুকিয়ে ভারতকে চীনের কঠোর বার্তা। এবং সবশেষ জানিয়ে দেব 1 বছরে অসম যুদ্ধের পর দেউলিয়া হবার পথে কে, আমেরিকা না রাশিয়া? এড়িয়ে থাকবে একটি বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া, বলল জেলেনস্কি। দনেৎস্কের রুশ সেনা অবস্থানে হিমার্স হামলার বহু হতাহতের ঘটনার পর ইউক্রেনকে ধ্বংসের পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই অভিযোগ করেছেন খবর বিবিসি ও আল জাজিরার। জেলেনস্কি বলেন, ইরানি ড্রোন দিয়ে ইউক্রেনকে নিঃশেষ করে দেওয়ার এই পরিকল্পনা করছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, তার দেশকে ধ্বংস করে দিতে ইরানি ড্রোন ব্যবহার করে একটি দীর্ঘমেয়াদী অভিযানের পরিকল্পনা করছে রাশিয়া। তিনি আরো বলেন, আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, রাশিয়া ইরানের অত্যাধুনিক শাহেদ ড্রোন ব্যবহার করে দীর্ঘমেয়াদী এই হামলার পরিকল্পনা করছে। সন্ত্রাসবাদীদের পরিকল্পনা নস্যাৎ করে দিতে ইউক্রেন তার পক্ষে সম্ভব সবকিছু করছে বলেও তিনি জানান। এদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় নিজেদের 63 সেনা নিহতের কথা স্বীকার করেছে রাশিয়া। সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই স্বীকারোক্তি দেওয়া হয়। অন্যদিকে ইউক্রেনের দাবি, দনেৎস্কে অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত অংশের মাকিভকা শহরের রুশ সেনাদের অস্থায়ী আবাসে মার্কিন সমরাস্ত্র হিমার্স দিয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার 400 সেনা নিহত এবং 300 সেনা আহত হয়েছেন। এই হামলার পরই রাশিয়া ইউক্রেনকে ধ্বংস করে ফেলার পরিকল্পনা করছে বলে দাবি করেন জেলেনস্কি। হামাসকে বুকে টানছে রাশিয়া, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা। সম্প্রতি রাশিয়া ইসরায়েল সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। প্রধান কারণ ইউক্রেনে অভিযান। কিয়েভের পশ্চিমা সামরিক জোট ন্যাটোর যোগদান ঠেকাতে গত ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। অভিযানের কারণ হিসেবে রুশ কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনকে বেসামরিকীকরণ ও নাৎসি মুক্তকরণের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। মূলত এরপরই ইসরায়েল ও রাশিয়ার মধ্যে শুরু হয় কথার যুদ্ধ, অভিযোগ আর পাল্টা অভিযোগের খেলা। এর মধ্যেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিতে এবার ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন ও সশস্ত্র সংগঠন হামাসকে কাছে টানছে রাশিয়া। এপ্রিলেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রাশিয়ার অভিযানের নিন্দা জানায় ইসরায়েল। চলমান ওই অভিযানকে আন্তর্জাতিক আইন ও বিশ্ব ব্যবস্থার চরম অবমাননা বলে অভিহিত করে দেশটি। এখানেই শেষ নয়, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয় তেল আবিব। রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কারের পক্ষে ভোট দেয়, যার পরিপ্রেক্ষিতে সংস্থাটি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। ইসরায়েলের এসব কর্মকাণ্ড রুশ কর্তৃপক্ষকে নিশ্চিতভাবেই চরম ক্ষুব্ধ করেছে। রুশ অভিযানের নিন্দা জানিয়ে দেয়া তেল আবিবের বিবৃতি ও রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার করার চেষ্টাকে রাশিয়া বিরোধী আক্রমণ হিসেবে অভিহিত করেন রুশ কর্মকর্তারা। তবে এক্ষেত্রে মস্কো ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আরও একটি অভিযোগ করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিজেদের চলমান নিপীড়ন থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতে ইউক্রেন অভিযানের বিষয়টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে ইসরায়েলে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল। এরদোয়ানের হুঁশিয়ারি, হামলা হলে প্রতিটি রক্তবিন্দুর খেসারত দিতে হবে। সন্ত্রাসীরা যদি তুরস্কের জাতীয় ঐক্য, একাত্মতা ও নাগরিকদের জীবনযাত্রার উপর আঘাত হানার চেষ্টা করে, তাহলে যতটা রক্ত ঝরবে তার প্রত্যেকটি রক্তবিন্দুর জন্য তাদের খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। ইস্তানবুলে তুরস্কের নিরাপত্তা সংস্থার সদস্যদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এরদোয়ান বলেন, গত 2.5 বছরে তুরস্ক 4 শতাধিকের বেশি উচ্চ স্তরের সন্ত্রাস
সন্ত্রাসীকে নির্মূল করেছে এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। তিনি বলেন, আমাদের সীমান্তে আমরা সন্ত্রাসীদের নির্মূল করে তাদের সংখ্যা কমিয়ে এনেছি। আগে যেখানে প্রায় 2000 সন্ত্রাসী ছিল সেটা কমে এখন 700-তে দাঁড়িয়েছে। এছাড়াও সন্ত্রাসীদের দলে নতুন করে সদস্য যোগদানের সংখ্যাও সন্তোষজনকভাবে কমে এসেছে। তুরস্ক কর্তৃপক্ষের দেয়া একটি বিবৃতিতে বলা হয়, প্রতিরোধ গড়ে তোলা বলতে সন্ত্রাসীদের মেরে ফেলা, সন্ত্রাসীদের আত্মসমর্পণ অথবা গ্রেপ্তার করা বোঝানো হয়েছে। মধ্যপ্রাচ্যের সকল মার্কিন ঘাঁটি ধ্বংসে সক্ষম ইরান। ইরানের মনুষ্যবিহীন বিমান ড্রোন ইসরায়েলে প্রবেশ করেছে। তেল আবিবের এমন দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছে তেহরান। পাশাপাশি দেশটির জন্য নরক তৈরি ও মধ্যপ্রাচ্য সকল মার্কিন ঘাঁটি ধ্বংসের সক্ষমতা রয়েছে বলে হুঁশিয়ারি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাশেমি বলেন, ইরানি ড্রোনের ইসরায়েলের প্রবেশ দেশটির যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়ে ইরানের সংশ্লিষ্টতার দাবি ভিত্তিহীন ও হাস্যকর। তিনি আরো বলেন, সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজেদের ভূখণ্ডকে রক্ষা ও বিদেশি আক্রমণ মোকাবেলার অধিকার দেশটির রয়েছে। সিরিয়া আইনসিদ্ধ একটি সরকারের সিরিয়া অনুরোধে ইরানের কর্মকর্তারা সেখানে উপদেষ্টা হিসেবে কাজ করছে। ইরানের বিপ্লবী বাহিনী উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেন, ইসরায়েলের জন্য নরক তৈরির সক্ষমতা ইরানের রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সকল প্রতিকূলতার বিপক্ষে অবিচল থাকতে ইরান সমর্থ এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে এই অঞ্চলের সকল মার্কিন ঘাঁটি ধ্বংস করে দিতে পারে। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তারা ইরানের একটি ড্রোন সিরিয়া সীমান্তে বিধ্বস্ত করেছে। ড্রোনটিকে অনুসরণ করে উত্তর সিরিয়ার একটি এলাকায় বিমান হামলাও চালায় দেশটি। এর কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের একটি F-16 যুদ্ধ বিমান ভূপাতিত করে সিরিয়া। ভূপাতিত বিমানটির 2 জন পাইলটই প্রাণে বেঁচেছেন। এর জবাবে ইসরায়েল সিরিয়ায় অবস্থিত ইরান ও সিরিয়ার 12টি স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে পরমাণু কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইরান। জাতিসংঘের কাছে পাঠানো একটি চিঠিতে ইরান জানাতে চাচ্ছে যে তারা আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ক্ষমতা বাড়াতে যাচ্ছে। দেশটি বলছে তারা ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড তৈরির ক্ষমতা বাড়াবে, যেটি আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার একটি অন্যতম প্রধান উপাদান। অরুণাচল রাজ্যকে নিজেদের ম্যাপে ঢুকিয়ে ভারতকে চীনের বার্তা। গণপ্রজাতন্ত্রী চীনের সরকার তাদের দেশের নতুন মানচিত্রে এই প্রথমবারের মতো ভারতের সমগ্র অরুণাচল প্রদেশ রাজ্যটিকে অন্তর্ভুক্ত করে দেখিয়েছে, যাকে ঘিরে বেইজিং ও দিল্লির মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। শুধু অরুণাচলই নয়, আকসাই চীন নামে লাদাখ সংলগ্ন যে ভূখণ্ডটিকে ভারত নিজেদের বলে দাবি করে থাকে, সেটিও চীনের এই নতুন ম্যাপে জায়গা করে নিয়েছে। এই মানচিত্র প্রকাশের কয়েক ঘন্টার ভেতরেই দিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মন্তব্য করেছেন, কেউ একটা আজগুবি দাবি করলেই অন্যর ভূখণ্ড তার হয়ে যায় না। ভারতীয় চ্যানেল এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে এটিকে চীনের পুরনো একটা বদঅভ্যাস বলেও বর্ণনা করেছেন তিনি। 1 বছরের অসম যুদ্ধের পর দেউলিয়া হবার পথে কে, আমেরিকা না রাশিয়া? বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এবং অধিকাংশ মানুষ জানে যে রাশিয়া বহু আগেই এই যুদ্ধে জিতে গেছে। পুরো ইউক্রেন প্রায় রাশিয়ার হয়ে গেছে, নয়তো হবার পথে। রাশিয়ার অর্থনীতি তেজি হয়ে উঠেছে আর আমেরিকার ডলারকে পেছনে ফেলে দিয়ে চাইনিজ রেনমিনবি, অবশ্য এরা চাইনিজ মুদ্রার নামটাও হয়তো জানে না ঠিকঠাক, বা RMB অথবা ইয়ন ইতিমধ্যেই বিশ্ব মুদ্রায় পরিণত হয়ে গেছে। আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। সেদিন তো সময় টিভি জানিয়েই দিল যে আমেরিকা দেউলিয়া হয়ে গেছে, অর্থাৎ ইউক্রেন যুদ্ধে আমেরিকা পুরোপুরি পরাজিত হয়ে গেছে। আমরা খবরে দেখেছি রাশিয়ার তেল বিক্রি বহুগুণে বেড়ে গেছে। ভারত এবং চায়না যুদ্ধ শুরুর পর থেকে রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত রয়েছে কে কত বেশি তেল রাশিয়ার কাছ থেকে কিনতে পারে। দেশ দুটি ভারত ও চায়না সর্বকালের সকল রেকর্ড ভেঙে দিয়ে বিগত 15 মাসে রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ তেল ক্রয় করেছে এবং এখনও করে চলেছে। সমস্যা হচ্ছে প্রকৃত পরিমাণ জানা সম্ভব নয়, কারণ ভারত ও রাশিয়া বা চায়না কেউই এসব বিষয়ে ডিসক্লোজ করে না বা করার নিয়ম নেই। প্রকৃত সংখ্যা বা মূল্য ডিসক্লোজ করা চুক্তি বিরুদ্ধ কাজ বা চুক্তি ভঙ্গের শামিল। সামান্য কিছু তথ্য পাওয়া যায় মাত্র, যতটুকু তারা বলে ঠিক ততটুকুই।